নমস্কার, ইজি বেঙ্গলি এডুকেশান ইউটিউব চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের জানাই স্বাগতম। আজ আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিএ ফোর্থ সেমিস্টারের জেনারেল ছাত্রছাত্রীদের যে ডিএসসি বাংলার পেপারটি পরীক্ষা দিতে হয় সেই পেপারটির শর্ট প্রশ্নের সাজেশন তোমাদের সামনে তুলে ধরব। দেখো, এই পেপারটির মোট 3টি টপিক রয়েছে। একটি হচ্ছে কাব্য জিজ্ঞাসা গ্রন্থের রস ও ধ্বনি, আর ছন্দ রয়েছে এবং অলঙ্কার রয়েছে। ছন্দ থেকে যেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পরীক্ষাতে আসবে তার ভিডিও আমি অলরেডি চ্যানেলে আপলোড করে রেখেছি, চাইলে তোমরা দেখে নিতে পারো। ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব। আর এখন রস ও ধ্বনি আর অলঙ্কার থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পরীক্ষাতে আসে সেই প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরব উত্তর সমেত। চলো প্রথমে আমরা দেখে নিই রস ও ধ্বনি থেকে কোন কোন শর্ট প্রশ্নগুলি করতে হবে। একেতে রেখেছি, ভরতের মতে স্থায়ী ভাব কয়টি ও কী কী? উত্তর হচ্ছে 8টি। হাস্য, শোক, রতি, ক্রোধ, উৎসাহ, ভয়, ঘৃণা এবং বিস্ময়। 2তে রেখেছি, অনুভাব কাকে বলে? উদাহরণ সহকারে লেখো। উত্তর কী হবে? না, মনোভাব উদ্বুদ্ধ হলে যেসব স্বাভাবিক বিকার ও উপায়ে তা বাইরে প্রকাশ হয়, ভাবরূপ কারণের সেই সব লৌকিক কার্য কাব্য ও নাটকে অনুভাব, যেমন দীর্ঘশ্বাস, কটাক্ষ, অঙ্গভঙ্গি ইত্যাদি। 3তে রেখেছি, বিভাবের কয়টি ভাগ ও কী কী? উত্তর কী হবে? না, 2টি ভাগ। একটি হচ্ছে আলম্বন বিভাব আর একটি হলো উদ্দীপন বিভাব। 4তে রেখেছি, 9 প্রকার রসের নাম করো ও আদি রসের নাম লেখো। উত্তর কী হবে? না, শৃঙ্গার রস, হাস্যরস, করুণ রস, রৌদ্র রস, বীর রস, বীভৎস রস, অদ্ভুত রস ও শান্ত রস। আর প্রথম বা আদি রসটার নাম কি? শৃঙ্গার রস। 5তে রেখেছি, সঞ্চারী ভাব কাকে বলে? উত্তর কী হবে? না, স্থায়ীভাবে সহকারী ভাবগুলিকে সঞ্চারী বা ব্যভিচারী ভাব বলে, যেমন হর্ষ, উদ্বেগ, হীনতা, আবেগ ইত্যাদি। 6তে রেখেছি, বিপ্রলম্ব কাকে বলে? না, উত্তর কী হবে? মিলনের আগে বা পরে নায়ক নায়িকার বিরহ বর্ণনা থেকে যেভাবে সৃষ্টি তাকে বিপ্রলম্ব বলে। 7তে রেখেছি, কাব্য নির্মাণের কৌশলের কয়টি ভাব ও কী কী? উত্তর কী হবে? না, 3টি। অনুভাব, বিভাব এবং সঞ্চারী ভাব। 8তে রেখেছি, অলঙ্কার শাস্ত্র কাকে বলে? উত্তর কী হবে? না, মহাকবিদের প্রতিভা এই যে অপূর্ব মনোহর শব্দ গ্রন্থনের সৃষ্টি করে। কিমিদিম একই বস্তু, এর স্বরূপ কী, তার উত্তরের যে আলোচনার উৎপত্তি, আমাদের প্রাচীনেরা তার নাম দিয়েছিল অলঙ্কার শাস্ত্র। 9তে রেখেছি, পোয়েটিক্স গ্রন্থের রচয়িতা কে? ওর সাথে রেখেছি রস কী। উত্তর কী? না, অ্যারিস্টটল। দ্বিতীয় উত্তর, যা আস্বাদন করা যায় তাই হলো রস। 10তে রেখেছি, বিভাব কাকে বলে? উত্তর হবে, লৌকিক জগতে যা রতি প্রভৃতি ভাবের উদ্বোধক, কাব্যে বা নাটকে তাকেই বিভাব বলে। 11তে রেখেছি, আলম্বন বিভাব কাকে বলে? উত্তর হবে, যে বিভাবের উপর নির্ভর করে নায়ক নায়িকার আচরণের ভিত্তি সৃষ্টি হয় তাকে আলম্বন বিভাব বলে। 12তে রেখেছি, উদ্দীপন বিভাব কাকে বলে? উত্তর হবে, যেসব জিনিস নায়ক নায়িকার মিলন ইচ্ছাকে উদ্দীপ্ত করে তাকেই বলে উদ্দীপন বিভাব। 13তে রেখেছি, আচার্য ভরত ও আচার্য দণ্ডী কোন শতকের আলঙ্কারিক? উত্তর কী হবে? না, ভরত খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীর আর দণ্ডী 6ষ্ঠ বা 7ম শতকের আলঙ্কারিক। 14তে রেখেছি, সাহিত্য দর্পণের লেখককে? ওর সাথে রেখেছি ধন্যালোক গ্রন্থের রচয়িতা কে? প্রথম উত্তরটা হচ্ছে বিশ্বনাথ কবিরাজ, দ্বিতীয় উত্তরটি আনন্দবর্ধন। 15তে রেখেছি, শান্তরস কাকে বলে? সংস্কৃত আলঙ্কারিকদের মতে দশম রস কোনটি? উত্তর হবে, আত্মদর্শন ও তত্ত্বজ্ঞানের জন্য মনে যে শান্তির ভাব জন্মায় তা থেকে এক প্রকার রসের উদ্ভব ঘটে, এই রসকেই শান্তরস বলে। আর দশম রস হচ্ছে বাৎসল্য রস। 16 দাগে রেখেছি,
বামন কে? উত্তর হবে বামন ছিলেন অষ্টম নবম শতাব্দীর প্রখ্যাত আলঙ্কারিক এবং কাব্যালঙ্কার সূত্রের রচয়িতা। 17তে রেখেছি অভিনবগুপ্তের রচিত দুটি টিকা কী কী? অভিনবগুপ্তের রসভাষ্যের নাম কি? প্রথম উত্তরটা হচ্ছে লোচন এবং অভিনব ভারতী, আর দ্বিতীয় উত্তরটা হচ্ছে রসভাষ্যটার নাম অভিনব ভারতী। 18 দাগে রেখেছি কাব্যম গ্রাহ্যম অলঙ্কারাৎ, এটি কার উক্তি? ওর সাথে রেখেছি রীতিরাত্মা কাব্যস্য, উক্তিটি কার? দুটি উত্তরই হচ্ছে আচার্য বামনের। 19 দাগে রেখেছি কত খ্রিস্টাব্দে কাব্য জিজ্ঞাসা প্রবন্ধ কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? উত্তর কী হবে? 1333 বঙ্গাব্দে সবুজপত্রে কাব্য জিজ্ঞাসা প্রকাশিত হয়েছিল। 20 দাগে রেখেছি আনন্দবর্ধন ধন্যালোক গ্রন্থের কোন অংশটি লিখেছেন? ওর সাথে রেখেছি আচার্য দণ্ডির গ্রন্থটির নাম কি? প্রথম উত্তর হচ্ছে বৃত্তি অংশটি, দ্বিতীয় উত্তর হচ্ছে কাব্যাদর্শন। 21 দাগে রেখেছি ভামহ এর কাব্যের নাম কি? ওর সাথে রেখেছি সংস্কৃত আলঙ্কারিকেরা মোট কয়টি ভাবের কথা উল্লেখ করেছেন? প্রথম উত্তর হচ্ছে কাব্যালঙ্কার, দ্বিতীয় উত্তর হচ্ছে 33টি। 22 দাগে রেখেছি আচার্য কুন্তকের বক্রোক্তিবাদ সম্পর্কে গ্রন্থটির নাম কি? ওর সাথে রেখেছি বক্রোক্তি জীবিতমটি কার? প্রথম উত্তরটি হবে বক্রোক্তি জীবিতম, আর দ্বিতীয় উত্তরটি হচ্ছে আচার্য কুন্তকের। 23 দাগে রেখেছি ধ্বনিবাদী আলঙ্কারিকদের নাম লেখো। উত্তর হচ্ছে ভামহ, দণ্ডী, বামন, উদ্ভট, রুদ্রট প্রমুখ। 24 দাগে রেখেছি ধ্বনি কয় প্রকার ও কী কী? উত্তর হচ্ছে 3 প্রকার। এক হচ্ছে বস্তুধ্বনি, 2 হচ্ছে অলঙ্কার ধ্বনি, 3 হচ্ছে রসধ্বনি। 25 দাগে রেখেছি ধ্বনিবাদের প্রবক্তা কে? ভারতচন্দ্রের কাব্যের প্রধান আকর্ষণ কি? প্রথম উত্তর হচ্ছে আনন্দবর্ধন, আর দ্বিতীয় উত্তর হচ্ছে রীতি বা স্টাইল। 26 দাগে রেখেছি দুটি স্থায়ী ভাব থেকে উৎপন্ন দুটি স্থায়ী রসের নাম লেখো। স্থায়ী ভাব রতি ও হাস, রতি পরিণত হয়েছে সিঙ্গার রসে, হাস পরিণত হয়েছে হাস্যরসে। 27 দাগে রেখেছি বীর রস কাকে বলে? বীর রসে জয়গান গীত হয়েছে এমন একটি কাব্যগ্রন্থের নাম লেখো। প্রথম উত্তর হচ্ছে ধর্ম, দয়া, যুদ্ধ, দেশভক্তি, গান প্রভৃতিতে উৎসাহ দেওয়ার ভাবকে যে রস উদ্দীপিত করে তাকে বীররস বলে। আর দ্বিতীয় উত্তরটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাদবধ কাব্য। 28 দাগে রেখেছি রসতত্ত্ব সম্পর্কে বাংলায় রচিত কয়েকটি গ্রন্থের নাম লেখো। ওর সাথে রেখেছি রস সৃষ্টির ইতিহাসে কে সর্বপ্রথম কলম ধরেন? প্রথম উত্তরটি হবে সুরেন্দ্রনাথ দাশগুপ্তের কাব্যবিচার, শ্যামাপদ চক্রবর্তীর অলঙ্কার চন্দ্রিকা, আর সুধীর দাশগুপ্তের কাব্যালোক। এছাড়াও অনেক রয়েছে। আর দ্বিতীয় উত্তরটা হচ্ছে আনন্দবর্ধন। 29 দাগে রেখেছি অভিনবগুপ্ত কে? উত্তর কী হবে? না, অভিনবগুপ্ত 10ম শতকের শেষ ভাগের এবং 11শ শতকের প্রথম ভাগের আলঙ্কারিক। কাব্যতত্ত্ব সম্বন্ধে তার দুটি প্রধান গ্রন্থ ধন্যালোকের লোচন নামক টিকা এবং ভরতনাট্যশাস্ত্রের অভিনব ভারতী নামে সুবিস্তৃত বিবৃত বা ভাষ্য। 30 দাগে রেখেছি স্টাইল কি? উত্তর কী হবে? না, স্টাইল হচ্ছে কাব্যের অবয়ব সংস্থান, কারণ অঙ্গে অলঙ্কার পড়লেই মানুষকে সুন্দর দেখায় না যদি না তার অবয়ব সংস্থান নির্দোষ হয়। 31 দাগে রেখেছি ধ্বনি কাকে বলে? উত্তর কী হবে? না, কাব্যের অর্থ ও শব্দ নিজেদের প্রাধান্য পরিত্যাগ করে ব্যঞ্জিত অর্থকে প্রকাশ করে তাকেই আলঙ্কারিকেরা ধ্বনি বলেন। 32 দাগে রেখেছি পঞ্চস্বরে দগ্ধ করে করেছ একই সন্ন্যাসী, কার কোন কবিতার অংশ? রবীন্দ্রনাথ ঠাকুরের মদন ভস্যের পর কবিতার অংশ। 33 দাগে রেখেছি রসের কয়টি উপাদান ও কি কি? ওর সাথে রেখেছি মানসিক উপাদানগুলি কি? প্রথম উত্তরটি হচ্ছে দুটি, মানসিক উপাদান ও বাহ্যিক উপাদান। আর মানসিক উপাদানগুলি কি কি? না, মনের ভাব নামে চিত্তবৃত্তি ও ইমোশনগুলি মানসিক উপাদান।
34 দাগে রেখেছি শব্দের অর্থের বৃত্তি কয় প্রকার ও কী কী? উত্তর হবে 3 প্রকার, অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা। 35 দাগে রেখেছি শব্দের লক্ষণাবৃত্তি কাকে বলে? উত্তর হবে শব্দের অভিধাবৃত্তির সাহায্যে যখন বক্তব্য অনুধাবন করা সম্ভবপর হয় না তখন যে বৃত্তির সাহায্যে শব্দার্থ নিরূপণ করা হয় তখন তাকে বলা হয় লক্ষণা। 36 দাগে রেখেছি যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আলংকারিকদের মতে এটি কোন রসের উৎকৃষ্ট উদাহরণ? উত্তর হচ্ছে বীর রসের। 37 দাগে রেখেছি নবীনচন্দ্রের বিখ্যাত কাব্য কোনটি? ওর সাথে রেখেছি কুমার সম্ভব কাব্যের রচয়িতা কে? প্রথম উত্তরটি হচ্ছে ত্রয়ী মহাকাব্য, ত্রৈবতক, কুরুক্ষেত্র, প্রভাস, এই তিনটিকে বলা হয় একসাথে। আর দ্বিতীয় উত্তরটি হচ্ছে মহাকবি কালিদাস। 38 দাগে রেখেছি বক্রোক্তি জীবিতম নামক গ্রন্থের রচয়িতাকে? ওর সাথে রেখেছি কুন্তকের মতে বক্রোক্তি কয় প্রকার? প্রথম উত্তরটা হচ্ছে আচার্য কুন্তকের, দ্বিতীয় উত্তরটি হচ্ছে 6 প্রকার। 39 দাগে রেখেছি উক্তিগুলির বক্তাকে, যেমন কাব্যের আত্মা হলো স্টাইল, স্টাইল ইজ দ্য ম্যান, তারপর স্টাইল ইনভেন্টেড বাই দ্য পোয়েট হিমসেলফ। প্রথমে কাব্যের আত্মা হলো স্টাইল, এটি অতুল চন্দ্রগুপ্তের উক্তি। স্টাইল ইজ দ্য ম্যান হচ্ছে মুফোর উক্তি। আর স্টাইল ইনভেন্টেড বাই দ্য পোয়েট হিমসেলফ এটা গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের উক্তি। 40 দাগে রেখেছি অবিবক্ষত বাচ্যধ্বনি কাকে বলে? উত্তর হবে যেখানে বাচ্যার্থ একেবারেই উচ্ছিষ্ট নয় কিংবা যেখানে বাচ্যার্থে একেবারে তার বিপরীত অর্থের অবগতি হয় তাকে অবিবক্ষত বাচ্যধ্বনি বলে। এই ধ্বনি 2 প্রকার, একটা হচ্ছে অর্থান্তর সংক্রমিত আর একটা হচ্ছে অত্যন্ত তিরস্কৃত বাচ্যধ্বনি। 41 দাগে রেখেছি অর্থান্তর সংক্রমিত ধ্বনি কাকে বলে? উত্তর কী হবে না, অর্থান্তর সংক্রমিত ধ্বনিতে বাচ্য অর্থ তার নিজের অর্থটি বজায় রেখে অন্য অর্থে প্রবেশ করে। নিজের উদ্দেশ্য সিদ্ধির জন্য এখানে বাচ্যার্থ লক্ষক হয়ে ওঠে। 42 দাগে রেখেছি অত্যন্ত তিরস্কৃত বাচ্যধ্বনি কাকে বলে? যেখানে বাচ্যার্থ নিজের অর্থকে তিরস্কৃত অর্থাৎ দূরীভূত করে একেবারে বিপরীত অর্থ বোঝায় কিংবা নতুন অর্থের পথ ইঙ্গিত করে সরে পড়ে সেখানে অত্যন্ত তিরস্কৃত বাচ্যধ্বনি হয়। 43 দাগে রেখেছি বিবক্ষিতন্যপর বাচ্যধ্বনি কাকে বলে? উত্তর হবে বিবক্ষিতন্যপর ধ্বনির মূলে থাকে অভিধা। বিবক্ষিত ও অন্যপর শব্দ দুটি বাচ্য এর বিশ্লেষণ বলে এই ধ্বনিকে বিবক্ষিতন্যপর বাচ্যধ্বনি বলে। 44 দাগে রেখেছি অসংলক্ষক্রম বা অলক্ষক্রম ধ্বনি কাকে বলে? উত্তর হবে যেখানে বাচ্যার্থ থেকে ব্যঙ্গার্থ উদ্ভবের ক্রমটি লক্ষ্য করা যায় না, বাচ্যার্থ ও ব্যঙ্গার্থ একই কালে প্রকাশিত বলে মনে হয় সেখানে অসংলক্ষক্রম বা অলক্ষক্রম ধ্বনি হয়। 45 দাগে রেখেছি সংলক্ষক্রম বা লক্ষক্রম ধ্বনি কাকে বলে? উত্তর হবে বাচ্য অর্থের সম্পূর্ণ বোধ না হলে ব্যঙ্গার্থের সম্পূর্ণ প্রতীতি জন্মায় না। বাচ্যার্থের বোধ থেকে ব্যঙ্গার্থের প্রতীতির মধ্যে ক্রম বা পর্যায় অর্থাৎ আগে বা ও পরের ব্যাপার সবসময়ই থাকে। যেখানে বাচ্যার্থ থেকে ব্যঙ্গার্থ উদ্ভবের ক্রমটি লক্ষ্য করা যায় বা স্পষ্ট বলে মনে হয় তাকে সংলক্ষক্রম বা লক্ষক্রম ধ্বনি বলে। কাব্য জিজ্ঞাসা থেকে তোমরা মোটামুটি এই প্রশ্নগুলি করবে। এরপর আসি অলঙ্কারেতে। তার আগে বলে নিই যারা যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর এই পেপারের গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলি যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা ওখানে জয়েন হয়ে থাকতে পারো। পরীক্ষার সময় খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি ওখানে বলে দেব। চলো এইবার দেখে নিই অলঙ্কার থেকে কি কি পড়তে হবে। প্রথমেই একে রেখেছি সমাসক্তি অলঙ্কার কাকে বলে? বৈশিষ্ট্য লেখো। উত্তর হবে উপমেয়ের উপর উপমানের ব্যবহার আরোপিত হলে সমাসক্তি অলঙ্কার হয়। যেমন হে দারিদ্র তুমি মোরে করেছ মহান, এখানে উপমেয় হচ্ছে দারিদ্র জড়বস্তু, উপমান অনুক্ত, তবে সেটি হবে একটি মহান মানুষ। কাব্যাংশটি পাঠ করে বোঝা যায় দারিদ্র নামক অবস্থাটি
কবিকে মহান করেছে, অর্থাৎ দারিদ্র মানুষের গুণ লাভ করেছে, অথচ সেই উপমেয় মহানটি এখানে উল্লেখিত হয়নি। তোমাদেরকে কিন্তু প্রত্যেকটি সংজ্ঞা পড়লে তার উদাহরণ লিখতে হবে, লিখে এইভাবে ব্যাখ্যা বুঝে দিতে হবে। আমি একটা বলে দিলাম, বাকিগুলোতে শুধুমাত্র আমি উদাহরণগুলি লিখে দেব। এর বৈশিষ্ট্য কী হবে না, এক হচ্ছে উপমেয় বর্তমান থাকবে, উপমান অনুপস্থিত থাকবে। দুই, উপমেয়টি সর্বদা জড়বস্তু হবে এবং উপমানটি জীব বা মানুষ বলে বোঝা যাবে। দুইয়েতে রেখেছি উৎপ্রেক্ষা অলঙ্কার কাকে বলে। উত্তর কী হবে না, উৎপ্রেক্ষা মানে সংশয়। প্রবল সাদৃশ্যের জন্য উপমেয়কে যদি উপমান বলে প্রবল সংশয় দেখা দেয় তবে উৎপ্রেক্ষা অলঙ্কার হয়, যেমন পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। তিনেতে রেখেছি প্রতীয়মান উৎপ্রেক্ষা কাকে বলে। উত্তর কী হবে না, যে উৎপ্রেক্ষা অলঙ্কারের সংশয়সূচক শব্দটি থাকে না কিন্তু অর্থ থেকে সংশয়ের ভাবটি স্পষ্ট বোঝা যায় তাকে প্রতীয়মান উৎপ্রেক্ষা বলে, যেমন এ ব্রহ্মাণ্ড ঝুলে প্রকাণ্ড রঙিন মাকাল ফল। চারেতে রেখেছি বাচ্যোৎপ্রেক্ষা কাকে বলে। যে উৎপ্রেক্ষা অলঙ্কারে কোনো সংশয়সূচক শব্দে উপমেয়কে উপমান বলে সংশয় জাগে তাকে বাচ্যোৎপ্রেক্ষা অলঙ্কার বলে, যেমন উঠিলা রাক্ষসপতি প্রাসাদ শিখরে, কনক উদয়াচলে দিনমণি যেন অংশুমালী। পাঁচেতে রেখেছি পরম্পরিত রূপক কাকে বলে। উত্তর হবে একজোড়া উপমেয় উপমানের অভেদ কল্পনা করে যে রূপক অলঙ্কার হয় তাকে পরিস্ফুট করতে যদি অন্য একজোড়া উপমেয় উপমানের অভেদ কল্পিত হয় তবে তাদের পরম্পরিত রূপক বলে, যেমন জীবন উদ্যানে তোর যৌবন কুসুমভাতি কতদিন রবে। ছয়েতে রেখেছি অধিকার রূঢ় বৈশিষ্ট্য রূপক কাকে বলে। উত্তর হবে অধিকার রূঢ় শব্দটির মানে হলো কোনো কিছুর উপর অসম্ভব ধর্ম চাপিয়ে দেওয়া। যদি কোনো রূপক অলঙ্কারের উপমানে অসম্ভব কোনো ধর্ম আরোপ করা হয় এবং উপমেয়ের সঙ্গে তার অভেদ কল্পিত হয় তবে তাকে অধিকার রূঢ় বৈশিষ্ট্য রূপক অলঙ্কার বলে, যেমন আজিকে বিজুরি নবীনা গৌরী দেখিনু ঘাটের কূলে। সাতেতে রেখেছি রূপক অলঙ্কার কাকে বলে, দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর হবে যে অর্থালঙ্কারে উপমেয়কে উপমানের সঙ্গে তুলনা করতে গিয়ে ওই দুটির মধ্যে অভেদ কল্পনা করা হয় তাকে রূপক অলঙ্কার বলে, যেমন দেখিবারে আঁখি পাখি ধাই। বৈশিষ্ট্য হচ্ছে এক, রূপক অলঙ্কারে দুটি বিসদৃশ বস্তু উপমেয় উপমানের মধ্যে অভেদ কল্পিত হবেই। দুই, এ অলঙ্কারে সাদৃশ্যবাচক শব্দ থাকবে না। আটেতে রেখেছি স্মরণ উপমা কাকে বলে। উত্তর হচ্ছে একটি বস্তুকে দেখে যদি অন্য কোনো বস্তু স্মৃতি জেগে ওঠে এবং তাতে কাব্যে যে চমৎকারিত্ব সৃষ্টি হয় তাকে স্মরণ উপমা অলঙ্কার বলে, যেমন কালো জল ঢালিতে সই কালা পড়ে মনে, নিরবধি দেখি কালা শয়নে স্বপনে। নয়েতে রেখেছি উপমা কাকে বলে। উত্তর হচ্ছে একটি মাত্র বাক্যে যদি দুটি বিসদৃশ বস্তুর মধ্যে সাদৃশ্য দেখানো হয় তবে তাকে উপমা বলে, যেমন আনিয়াছি চুরি তীক্ষ্ণ দীপ্ত প্রভাত রশ্মি সম। দশেতে রেখেছি শ্লেষ অলঙ্কার কাকে বলে। উত্তর হচ্ছে যখন একটি শব্দ একবার মাত্র ব্যবহার হয় অথচ ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে তখন তাকে শ্লেষ বলে, যেমন এনেছে তোর স্বামী বাঁধি নিজ গুণে। আবার অন্য উদাহরণ লিখতে পারো, কে বলে ঈশ্বর গুপ্ত ব্যাপ্ত চরাচর, যাহার প্রভায় প্রভা পাই প্রভাকর। 11তে রেখেছি লাটানুপ্রাস কাকে বলে। উত্তর হচ্ছে একই শব্দ যদি দুবার বা তার বেশি বার একই অর্থে ব্যবহৃত হয় তবে তাকে লাটানুপ্রাস বলে, যেমন যাও যাও গিরি আনিতে গৌরীমা আমার কত দুঃখেতে আছে। 12তে রেখেছি যমক অলঙ্কার কাকে বলে। উত্তর হচ্ছে একই শব্দ বা একই রকমের উচ্চার্য শব্দ যদি দুবার বা তার বেশি বার পৃথক পৃথক অর্থে ব্যবহৃত হয় তবে তাকে যমক অলঙ্কার বলে, যেমন ভারত ভারত খ্যাত আপনার গুণে। 13তে রেখেছি ছেকানুপ্রাস কাকে বলে। উত্তর হচ্ছে দুই বা ততোধিক ব্যঞ্জনধ্বনি একই ক্রমে যদি দুবার মাত্র ব্যবহৃত হয় তবে তাকে ছেকানুপ্রাস বলে, যেমন এখনই অন্ধ বন্ধ করো না পাখা। 14তে রেখেছি অনুপ্রাস কাকে বলে। উত্তর হচ্ছে একটি বর্ণ বা একগুচ্ছ বর্ণ বারবার ব্যবহৃত হয়ে যে শব্দ বা ধ্বনিসাম্য সৃষ্টি হয় বা সৃষ্টি করে তাকে অনুপ্রাস
বলে। যেমন বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো 3 কন্যা দান। 15তে রেখেছি বৃত্তানুপ্রাস কাকে বলে। উত্তর হচ্ছে একটি ব্যঞ্জনধ্বনি বা একগুচ্ছ ব্যঞ্জনধ্বনি দুবার বা বারবার ব্যবহৃত হয়ে যে ধ্বনিসাম্য সৃষ্টি করে তাকে বৃত্তানুপ্রাস বলে। যেমন কাক কালো কোকিল কালো, কালো কন্যার কেশ। 16 দাগে রেখেছি শ্রুত্যানুপ্রাস কাকে বলে। উত্তর হবে বাকযন্ত্রের একই স্থান থেকে উচ্চারিত বিভিন্ন ব্যঞ্জনধ্বনির শ্রুতি মধুর উচ্চারণ সাদৃশ্যকে শ্রুত্যানুপ্রাস বলে। যেমন বুকে মুখে তুমি এক হও সখা। 17 দাগে রেখেছি আনিয়াছি ছুরি তীক্ষ্ণ দীপ্ত দীপ্ত প্রভাতরশ্মি সম। কোন অলঙ্কার, তার সংজ্ঞা দাও। উত্তর হচ্ছে পূর্ণ উপমা। পূর্ণ উপমার সংজ্ঞা কী হবে না, যে অলঙ্কারে উপমেয়, উপমান, সাধারণ ধর্ম ও তুলনাবাচক শব্দ এই 4টি অঙ্গ স্পষ্টভাবে উল্লেখিত তাকে পূর্ণ উপমা অলঙ্কার বলে। 18 দাগে রেখেছি অভঙ্গ শ্লেষ কাকে বলে। উত্তর হচ্ছে বাক্য মধ্যে কোনো শব্দকে না ভেঙে যদি ভিন্ন ভিন্ন অর্থ পাওয়া যায় তাকে অভঙ্গ শ্লেষ বলে। যেমন অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ। 19 দাগে রেখেছি সভঙ্গ শ্লেষ কাকে বলে। উত্তর হচ্ছে বাক্য মধ্যে কোনো শব্দকে যদি না ভেঙে একটি অর্থ এবং ভেঙে অন্য অর্থ পাওয়া যায় তাকে সভঙ্গ শ্লেষ বলে। যেমন পরম কুলীন স্বামী বন্দ বংশ খ্যাত। 20তে রেখেছি অলঙ্কার কাকে বলে। উত্তর হচ্ছে কাব্যদেহের যে সমস্ত উপাদান কাব্যের সৌন্দর্য সৃষ্টি করে ও রসের উৎকর্ষ সাধন করে কাব্যকে হৃদয়গ্রাহী ও সুন্দর করে তোলে তাকে বলে অলঙ্কার। 21 দাগে রেখেছি শব্দালঙ্কার কাকে বলে না, যে সমস্ত অলঙ্কার শব্দের শোভা বর্ধন করে অর্থাৎ শব্দকে ধ্বনি মাধুর্যপূর্ণ করে তোলে তাদের শব্দালঙ্কার বলে। যেমন কুলাই কাঁপিছে কাতর কপোত। 22 দাগে রেখেছি অর্থালঙ্কার কাকে বলে। উত্তর হচ্ছে শব্দের ধ্বনি নয় কেবলমাত্র অর্থের আশ্রয়ে রচনার যে সৌন্দর্য প্রকাশ পায় তাদের অর্থালঙ্কার বলে। 23 দাগে রেখেছি নিরঙ্গ রূপক কাকে বলে। উত্তর হচ্ছে যে রূপক অলঙ্কারে একটি উপমেয়ের সঙ্গে একটি বা একাধিক উপমানের অভেদ কল্পনা করা হয় তাকে নিরঙ্গ রূপক বলে। 24 দাগে রেখেছি সাঙ্গরূপক কাকে বলে। উত্তর হচ্ছে যেখানে উপমেয় ও উপমানের মধ্যে অভেদ কল্পনা থাকবেই এবং তার পাশাপাশি উপমেয়ের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে উপমানের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের অভেদ কল্পিত হবে তাকেই বলে সাঙ্গরূপক অলঙ্কার। আশা করছি এই প্রশ্নগুলি করলেই তোমরা মোটামুটি সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। যদি এই ধরনের আরও অন্যান্য ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে পারো, যাতে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পেয়ে যাও। ধন্যবাদ।